ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে তোমাদের আমাদের প্র্যাকটিস ক্লাস 3 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি আরআরবি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটাতে কি আছে না, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার যত ম্যাথের প্রশ্ন আছে একদম যেগুলো খুব বারবার রিপিটেড কোশ্চেন এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি এখানে সলভ করেছি। এটা কন্টিনিউ চলবে আরআরবি এনটিপিসি এক্সামের আগে অবধি, এবং এটার মাধ্যমে তোমাদের পুরো সিলেবাসটা কভার করিয়ে দেবো। ম্যাথে রিভিশন করে অ্যাকচুয়ালি আমি রিভিশন করিয়ে দেবো। তো ম্যাথ এবং রিজনিং শুধু এই ক্লাসটা করলেই হবে, তোমরা বাকি জিকে তোমাদের মতো পড়তে থাকো। চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 120 হলে সংখ্যাগুলি কত? তো দেখো, এটা তোমরা এক্স ধরে করতে পারো বা একটা মেথড অফ ইন্সপেকশনে করতে পারো। 3:5 আছে, তো টোটাল যদি আমি দেখি সংখ্যাগুলো, তাহলে 8 ইউনিট হচ্ছে, তাহলে 1 ইউনিট সমান কত? 120/8 সমান 15। তাহলে একটা সংখ্যা হবে 3×15 = 45, 5×15 = 75। সরি, এখানে লসাগু বলেছে, আমি ভুল করে যোগফল ভেবে নিয়েছিলাম। তো দেখো, একটা সংখ্যা হচ্ছে কত? একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা কত? 5x। তো দেখো কি হয় যদি আমরা এখানে লসাগু করি। দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে 3 আর 5 পড়ে রয়েছে। তো এই এক্সটা কিন্তু সবসময় গসাগু হবে, ঠিক আছে? তো দেখো এখন লসাগু তাহলে কি হচ্ছে, দেখো 3 আর 5-এ কোনো কমন কিছু নেই, যাওয়া কমন নেই, তাহলে লসাগু ক্ষেত্রে হয়ে যাবে এক্স ইন্টু 3 ইন্টু 5। তো তাহলে কত হচ্ছে না, 15x। এখানে দেখো 15x মান বলা আছে 120, তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো কত? 15 আর কততে 120? 8-এ, এক্স সমান 8। এবার দেখো তাহলে একটি সংখ্যা কত হবে? 3×8 = 24, যেহেতু 3x বলেছে তাহলে 3 × 8 সমান হতে কত? 24। আর একটা হবে 5×8 = 40। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, মান নির্ণয় করুন সাইন 23° বাই কস 67° এবং কস 71° বাই সাইন 19°। দেখো তোমরা সকলে একটা সূত্র জানো, সূত্রটা কি না, সাইন অফ 90° মাইনাস থিটা সমান কস থিটা, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে কি হয়, যখন এই অ্যাঙ্গেলটা দেখো 90° মাইনাস থিটা এবং এই অ্যাঙ্গেলটা দেখো থিটা, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 90° হচ্ছে। তাহলে যখন দেখবে তুমি যে সাইন আর কসের যখন থিটার যে ভ্যালুগুলো দুটো যোগফল যখন 90° হয়, তখন একে অন্যটার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়। কিরকম না, ধরো সাইন যদি আমি 30° মান যা হবে, কসের কিন্তু 90 থেকে 30 বাদ দিলে কত হয়? 60°। তাহলে কসেরও 60° মান সেম হবে। সেই রকমই দেখো সাইন 23° যা ভ্যালু হবে, এটাকে কসে যদি আনা হয়, তাহলে এটা কস কত হবে না, 90 থেকে এই থিটার মানটা এই 23° ভ্যালু যদি বিয়োগ দিয়ে দিই, কত হবে না, কস 67° হবে। দেখো তাহলে কস 67° চলে এলো। আবার এখানে দেখো সেম ভাবে কস 71° আমি রেখে দিলাম, নিচে দেখো সাইন 19°কে আমি কসে নিয়ে যাব। কসে কনভার্ট করতে হলে কি করতে হয় না, সাইন নিচে ভ্যালুটা 19°, সেটা 90 থেকে বাদ দিতে হয়। তো 90 থেকে বাদ দিলে কত হবে? 90 থেকে বাদ দিলে 19 বাদ দিলে 71 হবে, তাহলে কস 71° হবে। এক্ষেত্রে দেখো এটা কেটে যাবে, এটাও কেটে যাবে,
তাহলে কত, 1 প্লাস 1 কত হবে, 2। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? তো তোমরা সকলেই জানো যে আমরা যখন চক্রবৃদ্ধি সুদ বের করি তখন একটা ফর্মুলা থাকে 331। তো এই ফর্মুলাতে কি হয় না, আমরা চক্রবৃদ্ধি সুদটা খুব ইজিলি বেরিয়ে যায়। এবং এখানে প্রিন্সিপাল কত আছে বা মূলধন বলতে পারো 5,000 টাকা, তাই তো? এটা 10% যদি যখন আমি বের করব তখন কত হবে, 5,000 টাকা 10% অবভিয়াসলি 500 টাকা। আবার যখন 10% বের করব তখন কত হবে, 50 টাকা। আবার যখন 10% বের করব তখন কত হবে, 5 টাকা। এবার দেখো, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। জাস্ট এ মিনিট। এই যে প্রথমে যেটা রয়েছে এটা কিন্তু শুধু সিম্পল ইন্টারেস্ট। কত, 500 × 3, এটা ইন্টু 3 সমান কত, 1500। এটা হচ্ছে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এবার দেখো এই যে নেক্সট পার্টটা রয়েছে, এই যে নেক্সট পার্টটা কত হচ্ছে, 50 × 3 যদি আমি এখানে গুণ করি তাহলে হচ্ছে 150, এবং এটার সাথে যদি 1 গুণ করি কত পাবো, 5। এই যে নেক্সট পার্টটা কত হচ্ছে 150, আর প্লাস 5 কত হচ্ছে 155। এই নেক্সট পার্টটা হচ্ছে ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে এই 155। এই 155 যদি আমি যোগ করে দিই 1500 সাথে তাহলে সেটা বেরিয়ে যাবে তোমাদের চক্রবৃদ্ধি সুদ। আর এই শুধুমাত্র যে প্রথমকার পার্টটা 500 × 3 1500 হয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র সরল সুদ। তাহলে তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে পার্থক্য হবে সবসময়। এবং সেম ভাবে যদি 2 বছরের জন্য হয়, 2 বছরের জন্য রুল কি আছে, 2-1। আর 4 বছরের জন্য রুল কি আছে, 4 বছরের জন্য রুল আছে 4-6-4-1। ঠিক আছে? যখন আরো কোশ্চেন আসবে এই রিলেটেড তখন আবার আরো ডিটেলসে বলে দেবো। নেক্সট, সরি এটা ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল পিকিউআর অর্থাৎ ত্রিভুজ পিকিউআর এবং এক্স ওয়াই জেড দুটি অনুরূপ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 48 সেমি এবং 24 সেমি। তাহলে এক্স ওয়াই সমান যদি 12 সেমি হয় তাহলে পিকিউ কত? এটা খুব ইজিলি বেরিয়ে যাবে। অনুরূপ ত্রিভুজ যখন বলেছে তখন তাদের রেশিও গুলো সেম হবে। অর্থাৎ কিরকম ভাবে সেম হবে, যে এই দুটো ত্রিভুজের পরিসীমা, দেখো দুটো ট্রায়াঙ্গেলের পরিসীমা পিকিউআর আর এক্স ওয়াই জেড, এই দুটো পরিসীমা যা রেশিও হয় তাদের বাহুগুলোর রেশিও সেম হবে। দেখো পিকিউআর এর পিকিউ প্রথমে নেবো আমি, যেরকম বলা থাকবে সেরকমই কিন্তু নিতে হবে। পিকিউ মানে পি আর নিয়ে নিলাম প্রথমে, তারপরে এটা এক্স ওয়াই নিলাম, সেরকম করলে কিন্তু হবে না। দেখো পিকিউ এর সাথে এক্স ওয়াই নেবো আমি, এটারও রেশিও সেম হবে। কিউ আর এর সাথে ওয়াই জেড এর রেশিও সেম হবে। সেম ভাবে আর পি এর সাথে বা পি আর এর সাথে কার রেশিও সেম হবে, জেড এক্স বা এক্স জেড এর। দেখো এখানে কার কার বলা আছে, এদের পরিসীমা দুটো বলা আছে, কি কি বলা আছে না, 48/24। ঠিক আছে, একটা আননোন দেবে আর একটা দিয়ে দেবে। আর দেখো এক্স ওয়াই সমান বলা আছে কত, 12। পিকিউ এর মান কত সেটা বের করতে বলেছে, অর্থাৎ পিকিউ। দেখো ইজিলি এটা 12×24 হয়ে গেল। হ্যাঁ 12×24 হয়ে গেল। তো 2×24 48, অর্থাৎ সঠিক অ্যান্সার কত হবে, পিকিউ সমান 24, অপশন এ। নেক্সট, ট্রেন এ 80 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিমি/ঘন্টা গতিবেগে আসা ট্রেন
বি কে অতিক্রম করে, উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। আচ্ছা, ট্রেন এ এর দৈর্ঘ্য 300 মিটার হলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত? দেখো, একটা ট্রেন, ট্রেন এ এদিক থেকে এদিকে যাচ্ছে, আর ট্রেন বিও কিন্তু বিপরীত দিক থেকে আসছে, এদিক থেকে বি আসছে। এর গতিবেগ হচ্ছে 70 কিমি/ঘন্টা, 70, আর এর হচ্ছে 80 কিমি/ঘন্টা। তাহলে দেখো, এগুলোকে আমরা সব কিলোমিটার/আওয়ারকে, অর্থাৎ কিমি/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব। নিয়ে যেতে হলে কি করতে হয়? আমরা সকলেই জানি 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কি হবে দেখিনি। তাহলে 70 × 5/18 মিটার/সেকেন্ড হলো, আর এটা কত হবে? 80 × 5/18 মিটার/সেকেন্ড, তাই তো? বেশ, এগুলো আমরা গতিবেগ পেয়ে গেলাম। এবং কি বলেছে, তারা একে অপরকে কিন্তু 30 সেকেন্ডের সময়ে অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে তারা কি অতিক্রম করে? 30 সেকেন্ডের মধ্যে এ নিজের ডিস্টেন্স তো মানে অতিক্রম করে, প্লাস বি এর যে দৈর্ঘ্য তারও অতিক্রম করে, দৈর্ঘ্যটা মানে বি ট্রেনের যতটা দৈর্ঘ্য, তাহলে আমরা দেখিনি 30 সেকেন্ডে এরা কতটা দূরত্ব অতিক্রম করে আগে সেটা দেখিনি। তাহলে দেখো, এটা হচ্ছে স্পিড, ঠিক আছে? তাহলে দুটো স্পিড আমরা যোগ করে দেবো, কারণ একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন অপর অপর দিক থেকে আসছে, তাহলে তাদের কি গতিবেগটা যোগ হবে সেক্ষেত্রে। তাহলে গতিবেগ যখনই আমরা যোগ করব, কত পাবো? এই দুটো যোগ করলে যা পাবো তাই, ঠিক আছে? দেখো, এ ট্রেনের গতিবেগ যেটা এটা, প্লাস বি এর ট্রেনের গতিবেগ এটা, এই দুটো যোগ করে দেবো। দেখো, এখান থেকে কি পাবো? 5/18 কমন নিয়ে নিলাম। 5/18 কমন নিলে কি পড়ে থাকবে? 70 + 80 পড়ে থাকবে, তাই তো? 70 + 80 মানে কত? 150। তাহলে 5/18 ইন্টু 150, এটা হচ্ছে ট্রেন দুটোই মিলিত, মানে দুজনের টোটাল গতিবেগ। তো দেখো, কতক্ষণ ধরে তারা একে অপরকে ক্রস করছিল? 30 সেকেন্ড ধরে। তাহলে এটা হচ্ছে মিটার/সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? ইন্টু 30 করে দিলাম। তাহলে দেখে নিই আমরা। দেখো, 6×3 = 18, 6×5 = 30, 6×25 = 150। তাহলে দেখো, 5×5 = 25 ইন্টু 25, অর্থাৎ 600 625 মিটার কিন্তু ডিস্টেন্স অতিক্রম করেছে ট্রেন এ এবং ট্রেন বি। এবং তার মানে কি, যে ট্রেন এ এর দৈর্ঘ্য আর ট্রেন বি এর দৈর্ঘ্য মিলে হচ্ছে 625 মিটার, অর্থাৎ এ প্লাস বি হচ্ছে 625। দেখো, ট্রেন এ এর দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 300। ট্রেন এর দৈর্ঘ্য 300 মিটার। তাহলে ট্রেন এ যদি 300 মিটার হয়, 20 × 325, কোথায় ভুল করলাম? আচ্ছা, দেখো এখানে, আহ, এখানে আমি একটা কাটাকাটি ভুল করেছি। 5/18, এটা আমি, দাঁড়াও, এটা আমি 3 দিয়ে কেটেছি, কিন্তু এখানে 6 দিয়ে এখানে কেটে দিয়েছি। তাহলে এখানে কি হবে একটু ক্লিয়ার করি। দেখো, এখানে 6×3 = 18, 6×5 = 30, 3 দিয়ে এখানে কাটলে 150 কে 50, অর্থাৎ 5×5 = 25, 25 আর 5×5 = 25, আর 50-এ যদি মাল্টিপল করি তাহলে কত হয় না, 25-এ 5 দিয়ে করলে 125, তার সাথে 10, 1250। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 1250। তাহলে এ প্লাস বি এর যদি মান 1250 হয়, তাহলে এ এর মান কত? 300 বলা আছে। তাহলে বি এর মান কত হবে? 1250 থেকে 300 বাদ, কত হচ্ছে? 950। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। নেক্সট,
একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা হচ্ছে 2376 মিটার কিউব। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত? অর্থাৎ ট্যাঙ্কের ক্ষমতা বলতে কিন্তু এখানে ভলিউমের কথা বলা হয়েছে। ঠিক আছে। তো দেখো, আমরা জানি সূত্র কি ভলিউমের। নলাকার ট্যাঙ্ক বলতে কি না, চোঙ বা সিলিন্ডারের যে ভলিউম। তাহলে ভলিউমের ফর্মুলা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা সমানে কি বলেছে? 2376। এখানে আর কি, আর কি হচ্ছে, আর হচ্ছে ব্যাসার্ধ 21 মিটার। এইচটা কি? এইচটা হচ্ছে এখানে হাইট বলা হয়, কিন্তু এখানে দেখো গভীরতা বলেছে। যাই হোক, দুটোর মধ্যে একটা যে কোনো মানে বলে দেবে। তো দেখো, এটা কি ইমপ্লাইজ করছে? পাই সমান কত? 22/7। আর সমান কত বলা আছে এখানে? 21 স্কোয়ার, অর্থাৎ 21 × 21 বা 441 তোমরা করতে পারো একেবারে, ইন্টু এইচ সমান কত? 2376। দেখো এখানে কাটাকাটি করলে কত হবে? 7×3 = 21। ঠিক আছে। এবার দেখো, 22কে 11 দিয়ে করবো, 11×2 = 22। একে 11 দিয়ে কাটবে, 11×2 = 22, 1×7 = 1, 6 ছেষট্টি 6। তো 21 দিয়ে 3 দিয়ে কাটলে কত হবে? 72 হবে। অতএব হাইট সমান কত হবে? 72, 72/21 সমান কত? দেখো, যদি 72 2 দিয়ে কত হবে? 2×36। তারপর কত হবে? 2×21। তারপর 3 দিয়ে যাবে, দেখো 3×12 = 36, 3×7 = 21। তো কত হচ্ছে? 12/7। বা ডিসিমেলে ভাঙলে কত হবে? 7×1 = 1 গেল, 5×50, 0.7749, 1×10, 7×1। জাস্ট 2 ঘর অব্দি বলেছে। দেখুন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1.71 মিটার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য 15 হলে তাদের অনুপাত কত? দেখো, যখনই এরকম আসবে যোগফল এত পার্থক্য এত, তো মনে রাখবে যে একদম ইজিলি হয়ে যাবে কয়েক সেকেন্ডে, যে এই 25-এর সাথে 15 যোগ করে দিলে তাকে 2 দিয়ে ভাগ করলে, যখন যোগ করে 2 দিয়ে ভাগ করবে তখন যেটা বেরোবে সেটা যে বড় সংখ্যা। অর্থাৎ এখানে দেখো 25 আর 15 = 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 20। সরি, 25 আর 15, 40, হ্যাঁ 20। তাহলে বড় সংখ্যাটা হলো 20। আর যখন বিয়োগ করবে 25 আর 15 কত বিয়োগ করলে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তাহলে এখানে দেখো কত বেরোলো? 4:1। ঠিক আছে। এটা তোমরা মনে রেখো সবসময়। আর না হলে তোমাদের কিভাবে করতে হবে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 25, একটা সংখ্যা এক্স অপরটা ওয়াই ধরছে ধরো, তাহলে এবং এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে? 15। এবার এখান থেকে তোমাদেরকে সলভ করতে হবে। তো ওটা থেকে দ্রুত থেকে এখান ডাইরেক্ট এখান থেকে এরম ভাবে করবে, ইজিলি হয়ে যাবে। নেক্সট, তো দেখো এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এক্স প্লাস 1/x হবে এবং x² + 1/x² হবে। তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম, সূত্রটা সকলেই জানো, যে x+1/x1 যখন 9 হবে তখন ডাইরেক্টলি x² + 1/x² সমান কি হবে? এর যে স্কোয়ার আছে তার থেকে 2 কম হবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, যে x+1/x1 যদি a হয়, তাহলে x² সমান কত হবে? x² তাহলে এখানে a সমান কত? 9। তাহলে এখানে যদি 9 বসে, 9×9 = 81 থেকে 2 বাদ দিলে কত হবে? 79। সঠিক অ্যান্সার কি? অপশন সি। দেখো, এটা ইজিলি তোমরা পারবে আশা করি। কিসের সূত্র উপরে?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি হবে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ 0.27 প্লাস 0.13 এবং 0.27 মাইনাস 0.13 বাই 0.27 প্লাস 0.13। দেখো এটার সাথে এটা কেটে যাবে, কি পড়ে থাকবে, ওপরেরটা পড়ে থাকবে। তাহলে 0.27 থেকে 0.13 বাদ দিলে কত হবে? দেখো কত হবে? 0.14। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট কি বলেছে, একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে 3/8 শুধুমাত্র ছাত্ররা উপস্থিত ছিল, ওই একই দিনে অনুপস্থিতদের সংখ্যা কত হবে? তো ইজিলি তোমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছ, সরি, তো দেখো 3/8 যদি ছাত্রর উপস্থিত থাকে তাহলে অনুপস্থিতি কত হবে? 5/8। তাহলে 48-এর 5/8 যদি আমি বের করি তাহলে এটা কি বেরোবে? অনুপস্থিতির সংখ্যা এটা বেরোবে। তাহলে এটা সমান কত? 6-48 কেটে গেল, 6-5-30, অর্থাৎ অনুপস্থিতির সংখ্যা কত হবে? 30। সঠিক অ্যান্সার অপশন ডি। তাহলে দেখো এত সহজ সহজ অঙ্ক কিন্তু তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসেছে। তো অঙ্ক নিয়ে ঘাবড়াবার কিছু নেই, একটু মাথা ঠান্ডা রেখে করবে, সমস্ত কিছু হয়ে যাবে। নেক্সট, খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি হলে খুঁটির উচ্চতা নির্ণয় করুন। দেখো ছবিটা তোমাদেরকে এঁকে দিচ্ছি, এটা হচ্ছে খুঁটি, ঠিক আছে? জাস্ট মিনিট। হ্যাঁ, তো যাক ছবিটার দিকে তাকিও না, কি বলছি সেটা বোঝার চেষ্টা করো। তো দেখো 20 মিটার দূরে একটা বিন্দু থেকে একটা খুঁটির উন্নতি কোণ, এটা হচ্ছে ডিস্টেন্সটা কত? 20, ঠিক আছে? তো এইখান থেকে এই খুঁটিটার উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে খুঁটির উচ্চতা কত? এই খুঁটিটার উচ্চতা কত? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা এই রেশিওটা সবসময় মনে রেখে দেবে। 45 ডিগ্রি ক্ষেত্রে আগের দিনে 75-15 বলছিল, আজকে 45 বলছি, তোমাদেরকে সমস্ত কিন্তু কভার করিয়ে দেবো যদি তোমরা আস্থা রাখতে পারো। 45 ডিগ্রি থাকে তাহলে তাদের রেশিওটা কি হয়? এখানে 1/√2। কি বটে জিনিসটা বুঝতে হবে না, যা শুধু মনে রাখো 35 ডিগ্রি থাকলে তাদের রেশিও হবে 1/√2। আচ্ছা, এবার অঙ্কতে চলে আসি। অঙ্কতে কি বলেছে দেখো, যে 20 মিটার দূরে আছে এরকম একটা খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি। তো দেখো এই এরকম ভাবে ছবিটা যদি এঁকে নাও, দেখবে তোমাদের যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। ধরো এটা ভ্যালু দেওয়া থাকলো বা এটা দেওয়া থাকলো, এখানে যেমন দেখো নিচে 1-এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 20, এ কেমন বলতে চেয়েছে যে এর ভ্যালুটা কত হবে। যদি আমি নাম দিই তাহলে এ বি এর ভ্যালুটা কত হবে বের করতে চেয়েছে। তাহলে দেখো তোমরা কি করবে, দেখো আমি কিভাবে করব, যে এখানে এক সমান কত হচ্ছে 20, আমাকে কি বের করতে দিয়েছে? এ বি ভ্যালুটা। তাহলে এ বি মানে কি? এ বিও এখানে 1, তাহলে এ বি সমান কত হবে? এ বি সমান 20 হবে। যদি আমাকে দিত যে ধরো এটা সি, যে সি সমান কত হবে? এসি সমান কি করব, যে এক সমান হচ্ছে 20, এসি সমান কত এখানে? √2। তাহলে কত হবে? 20√2, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, এ বি অর্থাৎ 20। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, গণিতে একটি ক্লাসে 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি হলো 43, 44, 65, 41, 53, 65 এবং 62। তথ্যের মোট হলো, আচ্ছা, তো দেখো মোট হলো, মোট হচ্ছে যে এই সিরিজে সব থেকে বেশিবার কোন সংখ্যাটি এসেছে। দেখো 43 কতবার এসেছে? 43 43 দেখো একবার এসেছে। 44 কতবার এসেছে? একবার এসেছে। 65 কতবার এসেছে? দেখো 65 দুবার এসেছে। 41 একবার। 53 একবার। এখানে সংখ্যাটা কম আছে বলে তোমাদের হয়তো মনে হচ্ছে যে এটা চোখে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু অনেক বড় যখন সিরিজ দিয়ে দেবে তখন কিন্তু অসুবিধা হবে।
এরকম ভাবে করে প্রথমে লিখে নেবে এগুলো, তারপর তাদের তলায় তলায় লিখবে যে কতবার করে এসেছে। দেখো 65 হয়ে গেছে। 62 কতবার এসছে? একবার। তাহলে এখানে সব থেকে বেশিবার কি এসছে? 65, অর্থাৎ এখানে মোট হয়ে যাবে 65। সঠিক অ্যান্সার অপশন বি। এবং আরো যেগুলো আছে, মিন মিডিয়ান, যখন কোশ্চেন আসবে তার মাধ্যমে বলে দেবে ওগুলো কি জিনিস, সেগুলো বলে দেবো এবং তার কোশ্চেনও সলভ করিয়ে দেবো। নেক্সট, একটি কোম্পানি 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পূর্ণ করতে পারেন। প্রকল্পটি সম্পূর্ণ করতে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে কতক্ষণ সময় নেবে? তো দেখো, প্রথমে আমরা কি করব না, পুরুষ বা মহিলা কর্মচারী যে কোনো একটাতে কনভার্ট করব। তো প্রথমে এফিসিয়েন্সি দেখে নিই। পুরুষকে আমরা লিখবো এম দিয়ে ডিনোট করব, পুরুষের এফিসিয়েন্সি, এবং মহিলার এফিসিয়েন্সি ডিনোট করব জাস্ট এ মিনিট এফ দিয়ে। তো দেখো কি বলেছে, 15 জন পুরুষ, তাহলে এফিসিয়েন্সি কত হবে? 15M সমানই কত এফিসিয়েন্সি বলেছে? 20 জন মহিলা, অর্থাৎ 20 জন মহিলা যা কাজ করতে পারে 15 জন পুরুষ তাই সেম কাজ করতে পারে। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? 20/15 এফ সমান কত? 4/3 এফ। এবার দেখো টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে, দেখো 20 জন মহিলা যদি 26 দিন কাজ করে তাহলে কত ইউনিট টোটাল ওয়ার্ক হবে? 20 × 26 ইউনিট। তোমরা ভুল করেও কিন্তু এখন গুণ করতে যাবে না, যখন এরকম আসবে কোশ্চেনে তোমরা ভুল করেও কিন্তু টোটাল ওয়ার্ক গুণ করে বের করতে যাবে না। এবার দেখো কি বলেছে, যে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে কতক্ষণ সময় নেবে। তাহলে আমরা দেখে নিই যে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী এফিসিয়েন্সিটা কত। তাহলে টোটাল ওয়ার্কের সাথে যখন এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো তখনই দিনটা বেরিয়ে আসবে। তো দেখো 30 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? সব ফিমেলে কনভার্ট করবো, অর্থাৎ মহিলাতে কনভার্ট করব। তো 30 × মেল সমান কত হচ্ছে? এম সমান 4/3 এফ, অর্থাৎ 4/3 এফিসিয়েন্সি অফ একজন মহিলার, একটা পুরুষের। তো এখানে কাটাকাটি করলে কত আসবে? 3×10=30, 4×10=40। 40টা মহিলার যা এফিসিয়েন্সি, 30টা পুরুষের তা এফিসিয়েন্সি, এবং 12 জন মহিলার এফিসিয়েন্সি বলেছে। তাহলে 12 জন ফিমেলের এফিসিয়েন্সি প্লাস 30 জন মেলের এফিসিয়েন্সি সমান কত হচ্ছে? 12 জন মহিলা প্লাস 40 জন ফিমেলের এফিসিয়েন্সি, অর্থাৎ 52 জন ফিমেলের এফিসিয়েন্সি। এবার দেখো এবার কি বলেছে না, কতক্ষণ সময় নেবে, অর্থাৎ টাইমটা লাগবে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সিকে দিয়ে ডিনোট করলাম। তাহলে দেখো কত আসবে? 20 × 26/52 ডেজ। দেখো 26×2 = 52, 2×10 = 20, অর্থাৎ 10 ডেজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 16 এবং তাদের গুণফল 63 হলে তাদের অনন্যকের যোগফল কত? দেখো ধরে নিই একটা সংখ্যা হচ্ছে এক্স, আর একটি সংখ্যা কত? ওয়াই। এখন বলেছে যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 16 এবং এক্স ইন্টু ওয়াই সমান কত বলেছে? 63। তাই যদি হয় তাহলে কি বলেছি, অনন্য মানে কত? 1/x তাদের এবং 1/y এবং তাদের যোগফল বলেছে। অতএব 1/x ইন্টু প্লাস 1/y সমান কত হচ্ছে? কি হবে দেখো, নিচে এক্স ওয়াই চলে যাবে, উপরে কি হবে? ওয়াই প্লাস এক্স সমানই কত হবে? 16/63। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি।
নেক্সট দেখো কি বলেছে, 257% মাইনাস 1000-এর 0.02%-এর মান কত? তো 257% আমরা বের করব, আমি বের করব 227% যা 27-এর 250% তাই। তাহলে দেখো আমি এরকম ভাবে লিখতে পারি 27 ইন্টু 250%, তোমাদের বোঝার জন্য করছি কিন্তু এটা, মাইনাস দেখো এটা কি আছে 1000, আচ্ছা বেশ 1000 আমি লিখে নিলাম, ইন্টু 0.02%, আচ্ছা 0.02 জন্য কত মানে কতগুলো জিরো চাই, দুটো জিরো চাই, তাহলে 2 আসবে, তারপর 2% বলেছে, সেই পার্সেন্টের জন্য আরো দুটো জিরো চাই, ঠিক আছে। তো এবার দেখো 250% সমান কত, 250% সমান হচ্ছে 250/100, ঠিক আছে। বেশ তোমাদের ডিটেলসই করে দিই, 27 ইন্টু 250/100, এখানে কত যাবে, এখানে দেখো আসবে 2/10, ঠিক আছে, 2/10। তো এখানে দেখো 27 ইন্টু 250, 100 যদি দশমিকে ইয়ে করো তাহলে দেখো 2.5 হয়েছে, মাইনাস 0.2। তো দেখো 27কে যদি গুণ করি, দশমিকটা ছেড়ে দাও, 27কে 25 দিয়ে গুণ করছি, 27কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 26কে 26-এর স্কোয়ার থেকে 1 বাদ দিতে হবে, কত, 675। কিভাবে করলাম আমি, না এরকম দেখো তোমাদেরকে বলি, যে কোনো সংখ্যা দেখো 27 ইন্টু 25 যদি করি আমি, এটা হবে 26-এর স্কোয়ার মাইনাস 1, ধরো 10 ইন্টু 12 স্কোয়ার যদি করি সেটা হবে কিন্তু 11 স্কোয়ার মাইনাস 1, বুঝতে পারছো কি মাঝের সংখ্যাটার থেকে স্কোয়ারে 1 বাদ হয়। তাহলে এখানে দেখো কত আসবে, এটা 675, কতগুলো পর দশমিক আছে, একটার পর, তাহলে কি আসবে এখানে 67.5 মাইনাস 0.2, অর্থাৎ আসলে কত মানে ফাইনালি কত আসবে 67.3। সঠিক অ্যান্সার কি, অপশন সি। নেক্সট, তো দেখো অঙ্ক 15টা আমাদের হয়ে গেল, এবার 5টা করে আমরা প্রত্যেকদিন রিজনিং করব, যাতে অঙ্ক আর রিজনিংটা একটা ক্লাসের মধ্যেই রিভিশন প্র্যাকটিসটা হয়ে যায় এবং তার সাথে রিভিশনটা হয়ে যায়। এবং রিজনিং এর ক্ষেত্রে কি হবে না, তোমাদেরকে যেগুলো মানে কোশ্চেন আকারে রিজনিংটা করলে খুব ভালো হয়, তোমাদের রিভিশনটা হয়ে যাবে এবং যদি কিছু নতুন কিছু শেখার থাকে সেটাও শেখা হয়ে যাবে, আলাদা করে কোনো টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, সিরিজে দেখো 8, 27, 64, 125, 216, দেখো দেখে ইজিলি বোঝা যাচ্ছে এটা কি 2 এর কিউ, এটা এটা কি 3 এর কিউ, এটা কত 4 এর কিউ, তো 5 এর কিউ, 6 এর কিউ, পরে কত আসবে 7 এর কিউ আসবে, অর্থাৎ কত 343 হবে। তোমাদের কিন্তু 1 থেকে 15 কিউ তোমরা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি, তোমরা কিন্তু মানে ঠোঁটের ডগায় কিন্তু রাখতে হবে। নেক্সট, এ বি সি ডি ই এক লাইনে বসে আছে, সি পশ্চিম প্রান্তে বসে আছে এবং ই হলো বি এবং সি এর প্রতিবেশী, এ এবং সি এর মাঝে দুজন ব্যক্তি আছে, পূর্ব প্রান্তে কে বসে আছে, আচ্ছা। তো তোমরা প্রথমে কি করবে, প্রথমে একটা ফাইনাল একটা গ্যাপ রেখে দেবে, মানে ধরো একটা লাইনে 5টা সিট করলাম, এটা কিন্তু ফাইনাল, এখানে কিছু হাত কনফার্ম যে জিনিসটা হবে সেটা এখানেই বসাবে, বাকি তোমরা রাফ হিসেবে করো। দেখো কি বলা আছে, সি পশ্চিম প্রান্তে বসে আছে, অর্থাৎ সি এখানে বসবে, ঠিক আছে, সি কে বসিয়ে দিলে। এবার বলেছে ই বি এবং সি এর প্রতিবেশী, অর্থাৎ বি যদি এখানে থাকে ই মাঝখানে থাকবে, এখানে সি হতে পারে বা বি হতে পারে, বা এখানেও সি হতে পারে বা বি হতে পারে, ঠিক আছে। এবং এ এবং সি এর মাঝে দুইজন ব্যক্তি আছে, তো দেখো এ এবং সি বলতে দেখো 1, 2, তাহলে কনফার্ম এ কিন্তু এখানেই বসবে, তাছাড়া অন্যদিকে হবে না। এ এবং সি এর মধ্যে
দুজন ব্যক্তি আছে। এবার দেখো যদি সি এখানে হয় তাহলে ই যদি ই কে কিন্তু এখানেই বসতে হবে, তাছাড়া কোনো উপায় না। ই যদি এখানে বসে তাহলে বি এখানেই বসবে। তাহলে বি যদি এখানে বসে, এ বি সি কি কে বাদ রইলো? ডি। তা দেখো পূর্ব প্রান্তে কে বসে আছে? অপশন বি, ডি। নেক্সট, এ প্লাস বি এর মানে হলো এ হলো বি এর মেয়ে, এ মাইনাস বি মানে এ হলো বি এর স্ত্রী, এ ইন্টু এ। তাহলে দেখো নিচের কোনটি সঠিক? আচ্ছা, এ আমরা প্রথমে এটা সলভ করে নেব। পি ইন্টু কিউ মানে কি? না, পি ইন্টু কিউ মানে হলো পি হচ্ছে এ হলো বি এর ছেলে, পি হলো কিউর ছেলে। আচ্ছা, আমরা কিউর ছেলে কিভাবে ডিনোট করব? ছেলে বা যখন ওয়াইফ হবে তখন আমরা ইকুয়াল টু দিয়ে করব, আর যখন সন হবে তখন আমরা নিচে অ্যারো দেবো এরকম ভাবে, একটা স্ল্যাশ দেবো নিচের দিকে। তাহলে দেখো কিউ এর ছেলে হচ্ছে পি, ঠিক আছে? ছেলে যদি যখন হবে তখন আমরা স্কোয়ার করব, আর মেয়ে হলে গোল করব। কোনো চিন্তা করো না, অনেক কোশ্চেন আসবে, অটোমেটিক শিখে যাবে যদি এটা নতুন করছো তোমরা। তো দেখো পি ইন্টু কিউ মানে কি বলেছে? এ ইন্টু বি সমান বলছে এ হলো বি এর ছেলে, পি ইন্টু কিউ হলে পি হলো কিউ এর ছেলে। এবার কিউ এর সাথে এস এর রিলেশন কি দিয়েছে? মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি এর রিলেশনটা কি হলো? এ হলো বি এর স্ত্রী, অর্থাৎ কিউ হলো এস এর স্ত্রী, অর্থাৎ ফিমেল। কি হচ্ছে? ফিমেল। তাহলে কিউকে আমি গোল দিয়ে ডিনোট করলাম। এবং এস এর স্ত্রী বলেছে, এরা হাজবেন্ড ওয়াইফ, কিউ আর এস। তাহলে এস কি হচ্ছে? এস হচ্ছে হাজবেন্ড, যেহেতু হাজবেন্ড তাই মেল হবে। ঠিক আছে, এবার দেখি কোনটা মিলছে এর সাথে। কিউ হলো পি এর পিতা, না এটা ভুল। কিউ হলো পি এর মা। পি হলো কি এর কন্যা, পি হলো কি এর কন্যা, পি তো ছেলে, কন্যা হবে না। এস হলো পি এর পিতা, সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, দেখো এই কোশ্চেন কিন্তু বারবার আসে যে এখানে কোনটি বসবে। তো দেখো প্রথমে আমরা গুনে নেবো কতগুলি আছে। চারটা, চার, চারে আট, চারে বারো, চারে ষোলো, চারে কুড়ি। তাহলে দেখো টোটাল আছে 20টা আছে। তো আমরা কি করব, তোমরা এক কাজ করবে প্রথমে, কিন্তু যদি তোমাদের খুব চোখের সামনে চলে আসে করে নেবে, নাহলে কিন্তু লিখে লিখে করবে। কিভাবে লিখবে? পুরো এটাই যেরকম আছে সেরকম লিখবে, তারপর কি করবে, ধরো 3 আর 2 5, 5-এর জায়গায় ক্রস করে দিলে, আবার 5টার পরে কি করবে, আবার একটা দাগ দিয়ে দিলে, আবার একটা দাগ দিয়ে দিলে। এরকম ভাবে কিন্তু চেক করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবার দেখো এখানে তুমি শূন্যস্থান করতে বসাও, প্রথমে এ বসাও, তারপর এ দাও, চেক করতে হবে, কিছু করার নেই। এটা এরকম ভাবে করতে হবে। আরেকটা নিয়ম আছে, সেটা তোমাদেরকে শেখাবো। সেই নিয়মটা এখানে খাটছে না, কারণ তোমাদেরকে বলছি, নিয়মটা একটু বলে দিই, নাহলে তোমরা হয়তো ভাববে যে কিভাবে করলো। নিয়মটা হচ্ছে, দেখো বি সি ডি একসাথে আছে, তাহলে মাঝখানে বি সি ডি থাকার কথা, সবার মাঝখানে বি সি ডি থাকার কথা, কিন্তু নেই এখানে। ঠিক আছে, এটা একটু আলাদা প্যাটার্নে, তাই এটা দেখে আমি ওই সূত্রটা লাগাচ্ছি না, মানে ওই থিওরিটা লাগাচ্ছি না। এটা অন্য থিওরিতে কাজ করবে। এটা বসিয়ে দেখতে হবে, আমাকে চেক করে দেখতে হবে। এ বসালাম, এখানেও এ, এ বসালাম, বি বসালাম, সি বসালাম, দেখি মিলছে এ বি সি সি, এ বি সি সি, হচ্ছে না। তাহলে কি করতে হবে আমাকে? নেক্সট অপশনটা দেখতে হবে। নেক্সট অপশনটা কি? না, এ সি বি। আচ্ছা আমি দিয়ে এখানে বসাই এ, এ বি সি সি, এ বি, এ বি সি ডি। না এটাও খাচ্ছে না, দেখো। বেশ, তারপর অপশনটা দেখি, এ, এ ডি, আচ্ছা আমি লিখি এখানে এ ডি বি সি, এ ডি বি সি ডি। তারপরে কি হবে? এ বি বি সি ডি। আচ্ছা, না এটাও তো খাটছে না, তাহলে কোনটা হবে? এ, এ ডি, এ বি সি ডি, এ বি, হ্যাঁ এটা দেখো কি আসছে, এ, এ বি সি ডি, একটা হলো। বেশ, তারপরে কি হচ্ছে? এ
বি বি সি ডি। আচ্ছা, তারপর এ বি সি সি ডি। বুঝতে পারছো কিভাবে প্যাটার্নটা হচ্ছে? এরকম প্যাটার্ন হলে একটু মুশকিল হবেই। তো তারপর দেখো, কিন্তু এখানে তো এ হওয়ার কথা, এ বি সি ডি ডি, এখানে তো ডি রয়েছে। যাই হোক, আমার তো একটু কনফিউজ লাগছে, হয়তো কোনো মিস্টেক হয়েছে। এখানে কিন্তু এ হওয়ার কথা, তাহলে এটা কি হবে? এ বি সি ডি ডি হয়ে যাবে। যাই হোক, তোমরা যদি পারো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো একটু ডাউট লাগছে, কিছু একটা কোনো মনে হয় মিস্টেক আছে কিছু টাইপিংয়ে। নেক্সট, 5জন শিক্ষার্থী কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তে বসে আছে। সুনীল ও সুস্মিতার মাঝে সুমিত বসে আছে। সুষমা ও শ্বেতার বাম পাশে বসে আছে সুস্মি। এবার সুষমা একে অপরের পাশে বসে নেই। সুমিতের ডান পাশে কে বসে আছে? তো দেখো, এটা আমরা বেসিক যে নিয়ম, সার্কেল মেথডে করব না। আমরা একটা নিয়মে করব, সেটাকে বলা হয় থ্রেড মেথড। ঠিক আছে? সার্কেল করা একটু মানে কনফিউজিং ব্যাপার থাকে। তো ধরো সার্কেল যদি এরকম হয়, এখানে ধরো আমি কোনো কাঁচি দিয়ে বা কিছু দিয়ে ধরো কেটে দিচ্ছি একটা লাইনকে, তাহলে দেখো এটাকে লম্বা করে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। স্ট্রেট লাইনে যদি এইখানটা যে শেষ হচ্ছে আর এইখানটা যে শুরু হচ্ছে, এটা একটাই পয়েন্ট। ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে এটা করব। তো দেখো, এখানে আমি নামগুলো ইংলিশে নিচ্ছি, তাতে সুবিধা হবে। সুনীল ও সুস্মিতের মাঝে সুমিত বসে আছে। আচ্ছা, তো সুনীল আর সুস্মিতের মাঝে কে বসে আছে? সুমিত। এবার দেখো কি বলেছে, সুষমা শ্বেতার বাম পাশে বসে আছে। আচ্ছা, এবং সুস্মিত, আচ্ছা আমি প্রথমে করে নিই যে সুষমা সুষমা শ্বেতার বাম পাশে বসে আছে। তো দেখো, সুস্মিত আর সুষমা একে অপরের পাশে বসে নেই। আচ্ছা দেখো, এর 3জন পরপর বসে আছে। এরপর যদি আমি দেখি এখানে শ্বেতার পাশে সুষমা বসে আছে, যদি আমি এখানে শ্বেতাকে লিখি, এখানে যদি সুষমাকে লিখি, তাহলে দেখো সুস্মিতা সুষমা একে অপরের পাশে বসে পড়ছে, যেটা এই এই যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে না। সুস্মিতা সুষমা একে অপরের পাশে বসবে না। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে তাহলে আমি এদিকে বাঁ দিকে নিতে পারি, কিন্তু এক জিনিস দেখো, বাঁ দিকে যখনই নেবো বাঁ দিকে যখনই নেবো তখন কিন্তু এখানে শ্বেতা আর সুষমা যখনই বসাবো, তোমাদের কি বলেছিলাম যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট হয়ে যাবে তখন। অর্থাৎ এই যে এই পয়েন্টটা, কারণ এইখানে যেহেতু কাটছি মাঝখানে, তো এই যে লাস্টের পয়েন্টটা ফার্স্টের পয়েন্ট এক জায়গায় মিট হচ্ছে, সেই রকমই এর পরে কিন্তু কেউ নাই মানে কি আছে, আবার ঘুরিয়ে সুস্মিত হয়ে যাবে। ধরো আমি এখানে শ্বেতা লিখলাম, পাশে সুষমা লিখলাম, সুষমার বাঁ পাশে কেউ নাই মানে কি হবে, সুস্মিত হয়ে যাবে। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এই যে লাইনটাকে এর পর পর যদি এরকম করে সাজায় উপর দিয়ে এরকম ভাবে, তাহলে দেখো এই যে সুষমা যদি লিখে সুস্মিত হয়ে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করা হবে আমাদের, জাস্ট এ মিনিট। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এখানে আমাদেরকে এখানে দেখো এই সুস্মিত আর সুনীলকে একে অপরের অপোজিটে বসাতে হবে। অর্থাৎ জাস্ট এ মিনিট, দেখো এখানে আমি যদি সুনীলকে বসাই আর এখানে যদি আমি সুস্মিতকে বসাই, তাহলে দেখো এবার আমি যদি এখানে শ্বেতাকে বসাই আর এখানে সুষমাকে বসাই, তাহলে দেখো এবার কিন্তু ক্রাইটেরিয়া সুষমা আর সুস্মিত কিন্তু পাশাপাশি বসে নেই।
তাহলে সব কটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। তাহলে এখন কি বলেছে দেখো, সুমিতের ডান পাশে কে বসে আছে? সুমিতের ডান পাশে কে বসে আছে? সুনীল বসে আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে সুনীল। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাস, 4 নম্বর ক্লাসে। তো তোমরা এরকমভাবে পড়তে থাকো এবং তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের ক্লাস। থ্যাংক ইউ।